হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল কুলি। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সকালে তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া এবং শিল্প উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন। তারা জানান, জাদুঘরে থাকবে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের তালিকা, 16 বছরে আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন, গুম খুন সহ অন্যায় অবিচারের নানা চিত্র এবং তথ্য উপাত্ত। গণভবনকে জাদুঘরে রূপ দিতে প্রাথমিকভাবে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। উত্তাল 5 আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারিখকে বলে 36 জুলাই। সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয় গাথা লিখতে জুলাই মাস জুড়ে শহীদ হয় শত শত প্রাণ, জীবনের জন্য পঙ্গু হয়েছে হাজারো মানুষ। সেই জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে বানানো হবে স্মৃতি জাদুঘর। এই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। বর্তমান সরকারের 3 উপদেষ্টা সেই গণভবন ঘুরে দেখে জানালেন তাদের পরিকল্পনার কথা। জাদুঘরে রূপ দিতে প্রাথমিক পর্যায়ে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পরিণতি কতটা ভয়াবহ হয় তার নিদর্শনের জন্যই গণভবনকে জাদুঘর করার উদ্যোগ বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয়। উপদেষ্টারা আরও জানান, জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা তৈরির কাজ এগিয়েছে অনেকখানি, দ্রুতই সেটি প্রকাশ করা হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আহতদের খোঁজ খবর নেন তিনি। আন্দোলনে গুলিবিদ্ধ 11 জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে 8 জনই বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হাসপাতাল পরিচালক জানান, আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। সেখানে গুলিবিদ্ধ 4 শিক্ষার্থীকে চিকিৎসা চলছে। তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান তিনি। নিশ্চিত করেন, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় সেখানে ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা। তারেক রহমানকে ফরমাইশি সাজা দেওয়ার নির্দেশ ছিল, পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বিচারককে, কিন্তু তিনি তা মানেননি, খালাস দিয়েছেন আসামিকে। ন্যায় বিচার নিশ্চিতের ফলাফল প্রাণভয়ে দেশত্যাগ, দেশান্তরী হয়েও রক্ষা হয়নি যেন, বলছি বিচারপতি মোতাহের হোসেনের কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দেয়ায় যাকে বরণ করতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। মোতাহের হোসেনের সাথে ভার্চুয়ালি কথা বলেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। 2013 সালের 17 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোতায়ের হোসেন অর্থ পাচার মামলায় বেকসুর খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সে সময়ের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যেন জানান দিয়েছিলেন নিজের কঠোর অবস্থানের। কেবল ন্যায় বিচার করতে গিয়ে বদলে যায় তার জীবন। কি হয়েছিল সে সময়? মামলার রায়ের পূর্বাপর ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফিনল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিচারপতি মোতায়ের হোসেন শোনালেন ভয়ঙ্কর সব ঘটনা। তদানীন্তন ঢাকার জেলা জজ, তদানীন্তন ঢাকার মেট্রোপলিটন সেশন জজ, তারা আমার চেম্বারে এসে হুমকি দিয়েছে যে আপনি যদি তারেক রহমানকে খালাস দেন, খালাস দিয়ে যদি চেম্বার থেকে বের হয়ে যান, এরপরে কিন্তু আপনার লাশ পাওয়া যাবে না, আপনি গুম হয়ে যাবেন। আইন সচিব, যার নাম শেখ জহিরুল হক দুলাল, এবং আইন মন্ত্রণালয়ের আরেকজন অফিসার, তার নাম হলো
বিকাশ কুমার সাহা সম্ভবত যুগ্ম সচিব ছিলেন, আমাকে নানাভাবে অস্ত্রের মুখে হুমকি দিত। তাদের কোমর থেকে পিস্তল বের করে এখন মানে আমার বুকে ধরে এবং বলে যে এই পিস্তল দিয়ে গুলি করলে একবারে 10টা গুলি কিন্তু বুক ছেদ করে যাবে। আপনি বলেন তারেক রহমানকে পানিশমেন্ট দিবেন? এই বিচারকের মতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সেই মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাজা দেওয়ার কোনো সুযোগ ছিল না। কেবল রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিতে লিখিত রায়ে স্বাক্ষর করার চাপও ছিল মোতায়ের হোসেনের উপর। হুসেইন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়ার মামলার বিচার করা এই বিচারকের কখনো সাক্ষাৎ বা আলাপও হয়নি তারেক রহমানের সাথে। শুধু দৃঢ় অবস্থান ছিল ন্যায় বিচার নিশ্চিতে। ওই সরকারি সাক্ষী তদন্ত কর্মকর্তা এদের বক্তব্য দিয়ে কোনো দিন কোনো আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জিরো। এইরকম একজন নিরীহ মানুষকে এই আইন সচিবের হুকুমে অথবা ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে বা আইনমন্ত্রীর হুকুমে নির্দেশে আমি একজন নিরীহ মানুষকে শাস্তি দেব, এটা আমার বিবেক কখনোই সায় দেয়। আমি ডিটারমাইন্ড ছিলাম, আমি সত্য বিচার করব, এটা আমার যা হয়। তবে ফরমায়েশি রায় না দেওয়ার খেসারত দিতে হয়েছে মোতায়ের হোসেনকে। দেশ ছাড়তে হয় প্রাণ ভয়ে, প্রথমে মালয়েশিয়া, এরপর সেখান থেকেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভয়ে পালিয়ে যেতে হয় নেপালে, আর 2022 সালে ছেলেকে নিয়ে আশ্রয় নেন ফিনল্যান্ডে। মালয়েশিয়া থেকে 6 জনকে অ্যারেস্ট করার জন্য বাংলাদেশ থেকে 34 জন গোয়েন্দা, 4 জন মন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছে অবস্থান করছে। এই নিউজ পাওয়ার পর আমি আমার বাসায় না উঠে আমি সরাসরি চলে যাই 500-700 মাইল দূরে জঙ্গলে গিয়ে ওখানে বাস করি 16 দিন। 5 আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আশাবাদী বিচারপতি মোতায়ের হোসেন দেশে ফিরতে চান দ্রুত সময়ে। আমি মনে করি এই দেশে যদি আমি কিছুটা সেবা করার সুযোগ পেতাম, বিশেষ করে আইন সংস্কার সম্পর্কে, আমার এই দেশান্তরিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি রাষ্ট্র সংস্কার, আইন সংস্কার, ফৌজদারি বিচার ব্যবস্থা, সংবিধান সম্পর্কে এই নিরলসভাবে গবেষণা করে যাচ্ছি। তারেক রহমানকে খালাস দিয়ে বিচারপতি মোতায়ের হোসেনের দেয়া সেই রায়ের পর 2014 সালে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। 8 বছর পর করে মামলাও। সম্প্রতি এই মামলা থেকে খালাস পান আলোচিত এই অবসরপ্রাপ্ত বিচারক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবিতে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থী আর চাকরি প্রার্থীরা। দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরতরা। তাদের ধারণা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দাবির পক্ষে সুস্পষ্ট আশ্বাস না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তবে বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। করোনা মহামারী এবং ধারাবাহিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই দাবি ক্রমেই আরো বেগবান হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো বড় পরিসরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরল আন্দোলনকারীরা। বয়সসীমার বাধা চাকরির ক্ষেত্রে প্রধান বৈষম্য বলে দাবি করেন তারা। আমাদের সরকারকে ক্ষমতায় দিয়েও আমরা সরকারের কাছে বলতেছি না যে আমাদেরকে চাকরি দেন, আমরা বলতেছি যে আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা, অভিজ্ঞতাকে প্রমাণ করার একটা সুযোগ দেন। বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, তাহলে বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করার সবচেয়ে বড় বৈষম্য রেখে দিয়েছে আমাদের ছাত্র সমাজের সাথে। এখন বাংলাদেশে গড়াই হচ্ছে যে 70+, সেখানে 40 হওয়ার কথা, কিন্তু আমরা বলেছি যে না, আমাদের ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে অনেক ক্ষেত্রে আপনার উন্মুক্ত বয়সসীমা করা যেতে পারে। কোনো জরিপ ছাড়াই সনাতনী পদ্ধতিতে চাকুরিতে নিয়োগের বয়সসীমা রেখে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। উপর মহল থেকে একটি বিশ্বস্ত টিম আমাদের সাথে এসে কথা বলে চূড়ান্ত যে প্রজ্ঞাপন সেটা কবে দেওয়া হবে সেই ব্যাপারে এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া। আমরা যখনই চূড়ান্ত আশ্বস্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কেউ যদি বিশৃঙ্খলা করে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আন্দোলনকারীদের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। বলেন, বৈষম্যহীন বাংলাদেশের কোনো ক্ষেত্রেই বৈষম্য থাকা উচিত নয়। 30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সসীমা। আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি।
দুপুর 1:30টার পর দাবির পক্ষে নিজেদের অবস্থান জোরদার করতে শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বাধার কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা এখানে কেউ দাঁড়াতেও আসি নাই, আমরা এসেছি শুধু এই জন্য যে আমাদের বয়সটা যাতে 30 থেকে 35 করে, যাতে একটা বেকার ছেলে যাতে একটা চাকরি পরীক্ষা আবেদনের সুযোগ পায়। আমাদের কথা মতন যদি তারা আমাদের সাথে না বসে তাহলে আমরা পরবর্তী ধাপটা আপনাদেরকে জানাই দেব। আমরা অবস্থান কর্মসূচি নিব না, আজকে 6টা পর্যন্ত থাকবো। সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যোগাযোগ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগ থেকে এ বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিক আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রাব্বি, একটু জানাবেন সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কিনা, এরকম কোনো তথ্য আছে কিনা, আন্দোলনের এখনকার কি অবস্থা দেখছেন সে খবরও জানাবেন। চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে সকাল থেকেই কিন্তু রাজপথে আছেন আন্দোলনকারীরা এবং তারা কিন্তু একবার আলটিমেটাম দিয়েছিল 3টা পর্যন্ত। সেই আলটিমেটামটি বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত, তারপরেও কিন্তু সরকারের তরফ থেকে তেমন কোনো আশ্বাস পায়নি। তবে তারা আশাবাদী এবং তারা একটি মেসেজ পেয়েছেন যে সন্ধ্যার মধ্যে সরকারি প্রতিনিধি দল তাদেরকে একটি আশ্বাস দিবেন এবং সেই আশ্বাসের পরেই তারা রাজপথ ছাড়বেন। সেই পর্যন্ত তারা রাজপথে আছেন। এবং কলি, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই শাহবাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়কটি, যেই সড়কের আশপাশে বেশ কয়েকটি হাসপাতাল এবং এই সড়কটি অবরুদ্ধ থাকায় চারপাশে কিন্তু অনেক গাড়ি আটকা পড়েছে, মানুষের দুর্ভোগ বেড়েছে। কিন্তু এই আন্দোলনকারীরা বলছেন যে আসলে তারাও চাইছেন না সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করতে এবং তারা সরকারের নজরে আসার জন্য বারবার করে একটি কথাই বলছেন যে 35 বছর এই দাবিটি নিয়ে তারা বহুদিন ধরে রাজপথে এবং সরকার বৈষম্যের মুক্ত সরকার এবং বৈষম্য বিরোধী সরকার, নতুন সরকার, এই সরকারই তাদেরকে এই দাবিটি মেনে নেবেন এবং সেই আশ্বাসের আশায় তারা কিন্তু রাজপথে আছেন। তবে 7টার আগে একটি বার্তা আসবে বলে তারা আশ্বাস, তারা তেমনটি বলছেন যে সরকারের তরফ থেকে একটি ঘোষণা তারা পাবেন, একটি সময়সীমা হয়তো বা তারা পাবেন এবং সেই আশায় তারা এখনো রাজপথে আছেন। কলি, ধন্যবাদ আপনাকে রাব্বি। সেই খবরও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। যাচ্ছি পরের খবরে। দর্শক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর হামলা এবং হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে গণভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। জানান সরকার এসব বন্ধে গুরুত্বের সাথে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা আপাতত ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। 3 দিনের সফরে সকালে রাজশাহীতে মাদ্রাসা এবং মন্দির পরিদর্শন সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। পরে এসব তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা জঘন্য কাজ। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। মাজার ভাঙা হোক, মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। এগুলো যেগুলো যেভাবে আছে সেভাবে থাকা দরকার। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি, আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব। আজ থেকে খোলা হয়েছে সব পোশাক কারখানা। সাভার, আশুলিয়া এবং গাজীপুরের কারখানাগুলোই সকাল থেকেই শুরু হয়েছে কার্যক্রম। শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সকাল 8টার পর থেকেই শুরু হয়েছে উৎপাদন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সাথে শিল্পাঞ্চলে টহল দিচ্ছে সেনাবাহিনীও। গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশীদের শ্রমিকদের আন্দোলনের কারণে অসন্তোষ দেখা দেয় শিল্পাঞ্চলে। সে সময় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন বিজিএমইএর নেতারা।
রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা সহিংসতা নাই। আজকে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, র্যাব, বিজিবি সকলেই আমরা দায়িত্ব পালন করছি এই এলাকায় সকাল থেকে ভোরবেলা থেকেই। মিয়ানমারের শান রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন 11 জন, আহত বেশ কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছেন 4 নারী এবং 2 শিশু। শুক্রবার রাতে নামকাম শহরের 2টি এলাকায় হামলা চালায় সেনাবাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় রাজনৈতিক দলের কার্যালয় সহ বেশ কিছু আবাসিক ভবন। গত বছর থেকেই বিদ্রোহীদের সাথে লড়াইয়ে চীন সীমান্তবর্তী কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ হারায় মিয়ানমার জান্তা। জাতিসংঘের তথ্য অনুসারে মিয়ানমারে চলমান সহিংসতায় ঘরছাড়া 27 লাখের বেশি মানুষ। সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 57 বাংলাদেশির মধ্যে 14 জন আজ দেশে ফিরেছেন। সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে তারা পৌঁছাবেন। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা 7টায় প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট রাত 10টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করলে বিভিন্ন সাজায় দণ্ডিত হন 57 বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সাথে শিগগিরই দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও পাঠান তিনি। সামগ্রিক স্বার্থ বিবেচনা না করে বিশেষ ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নিলে ভারতের মতামতকে গ্রহণ করবে না বাংলাদেশের জনগণ। এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, সকালে নার্সেস অ্যাসোসিয়েশনে অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি। ভারত এখন আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেন রিজভী। বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। দুদেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন, তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে অব্যাহত গভীর ষড়যন্ত্র। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক এজেড-এম জাহিদ হোসেন। বিকেলে নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হয়। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার কাছে পরাজিত শক্তি বসে নেই, তারা দেশে বিদেশে নানা চক্রান্ত করছে। বলেন, প্রশাসনের সব সেক্টরে এখনও তাদের প্রভাব রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জাহিদ হোসেন। বলেন, বন্যা দুর্গতদের মাঝে 14 কোটি টাকার বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দলটি। জানান, মেডিকেল টিম গঠন করে এলাকাগুলোতে ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। সেই হত্যা রাজনৈতিক হত্যা, আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে, এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। বাংলাদেশের মানুষ এবং তারুণ্যের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশাই আগামীতে প্রাধান্য পাবে বিএনপির রাজনীতিতে। এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় আমির খসরু বলেন, শেখ হাসিনা দেশত্যাগের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ, তাই বিএনপির রাজনীতি দেশ ও মানুষের স্বার্থে। নতুন বাংলাদেশ পরিচালনা করবেন তারেক রহমান। অতীতেও বিএনপির মানুষের পাশে ছিল, এমন মন্তব্য করেন তিনি। খসরু বলেন, দলটির রাজনীতির মূল শক্তি জনগণ। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ অনেকে বক্তব্য রাখেন। এই যে শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে, তাই না? আমরা একটা আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছি না?
এই আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। আগামী বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে দিয়ে। 2 সপ্তাহ পার হলেও দেশের পূর্বাঞ্চলের বন্যা পানি পুরোপুরি নামেনি। ভুক্তভোগীরা বলছেন পানির ঢলের তীব্রতা এবং নেমে যাওয়ার ধীরগতি দুটোই এবার অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন দুর্গত এলাকায় জমির গঠন এবং নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি নামছে ধীরগতিতে। সেই সাথে নদীগুলোয় বাঁধ দেওয়ায় ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। অগাস্টের বন্যায় তলিয়ে যায় ফেনীর বেশিরভাগ এলাকা, নষ্ট হয় বাড়িঘর, আবাদি জমি, গবাদি পশু। হঠাৎই বন্যার কবলে পড়ে নোয়াখালীও। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে ভোগান্তিতে জেলার কয়েক লাখ মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে বানের পানি ঢুকে পড়ে কুমিল্লার অনেক এলাকায়। প্রাণ বাঁচাতে গিয়ে মূল্যবান জিনিসপত্রও সরাতে পারেননি বানভাসী মানুষজন। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ 10 জেলার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। বানের পানি কমার পর আবার বেড়েছেও কিছু এলাকায়। পানি নামার যে গতি তা খুব স্বাভাবিক না ভুক্তভোগীদের কাছে। খাল পরিষ্কার নেই, এই কারণে পানিগুলো নামতে পারে না, মানুষ অনেক কষ্ট করতেছে। এখনো গদুয়ার করে বিল্ডিং করে গেছে খালের উপর, এখন এগুলার কারণে আমাদের সমস্ত ব্যাগ ডুবে যায় আর গ্রামে। নদীগুলো নাকারণ করার কারণে ছোট হয়ে গেছে। ময়লা আবর্জনা থেকে শুরু করে মানে এমন কোনো জিনিস নাই যে খালে আপনি পাবেন না। পানি না নামায় অনেকেই এখনো ফিরতে পারেননি নিজ বাড়িতে। অন্যান্য এলাকায় 2-3 দিনের মধ্যেই বন্যার পানি নামলেও এবার তা কেন হলো না সেই প্রশ্নের জবাব খুঁজেছে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট। এই নদীর মধ্যে দিয়ে যে পানিটা যাওয়ার কথা সেটা যথেষ্ট পানি যেতে পারে নাই, কারণ প্রবাহ ক্ষমতা অনেকটাই কম। আবার অনেক জায়গাতে নদীর মধ্যে বাঁধ দিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা হয়েছে, মাছ চাষ, ধান চাষ, এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি, সেটাও বাধা দিয়েছে। নদীর লেভেলের বা ফ্লাড প্লেনের লেভেলের যে উচ্চতা, কোনো কোনো জায়গাতে লোকালয়ের উচ্চতা কিন্তু তার সাথে কম, যার ফলে একবার পানি ঢোকে ওই পানি আর সহজে বেরোতে পারেনি। এটা একটা কারণ। সেই সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে নদী, খাল, বিল দখলের যে সংস্কৃতি তা আরও ভোগাতে পারে বলেও আশঙ্কা এই বিশেষজ্ঞের। উন্নয়ন এর ধারাবাহিকতায় অনেক জায়গায় আমরা ল্যান্ড রিক্লেমেশন করেছি, নদী ভরাট, ওই ক্যানেলগুলোকে আমরা রাখি নাই, তো যার ফলে পানি নদীর থেকে সমুদ্রে যাওয়ার পথে 2টা মাত্র এক্সিট দিয়ে পানি বের হতে পেরেছে। এই স্ট্রাকচারগুলো এরকম প্রবাহের জন্য ডিজাইন করাও নাই, যার ফলে আমরা দেখেছি যে স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়েছে, কোনো কোনো জায়গাতে ফেলও করেছে। আন্তর্দেশীয় সব নদী নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে বিজ্ঞানসম্মত আলোচনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা ন্যায্য হিস্যা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। সেই সাথে গুরুত্বের সাথে নজর দিতে বলেছেন বন্যা ব্যবস্থাপনায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যমান জলবায়ু নীতিগুলো দ্রুত সংস্কার এবং পরিকল্পনা প্রণয়নের স্বচ্ছতা ও সুশাসনের প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জলবায়ু ন্যায্যতা জোট বাংলাদেশ। সকালে এ বিষয়ক সংবাদ সম্মেলনে তোলা হয় এই দাবি। এ সময় অগণতান্ত্রিক উপায়ে তৈরি এবং বিদেশি ঋণ নির্ভর মুজিব জলবায়ু পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেয়া পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা নেই বাংলাদেশের। প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে ঘাটতি আছে। জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের আহ্বান জানানো হয়। এছাড়া দুর্নীতি মোকাবেলায় কৌশল, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থায়নের ন্যায্যতা নিশ্চিতের পরামর্শ দেন আলোচকরা। 24 ঘন্টার চেষ্টায় খুলনার দাকোপে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করেছেন স্থানীয়রা। তবে এরই মধ্যে প্লাবিত লোকালয় আর বিস্তীর্ণ ফসলি জমি চরম ভোগান্তিতে এলাকাবাসী। স্থানীয়রা জানান, জোয়ারের প্রভাবে শুক্রবার দুপুরে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায়, আর এতে করে পানখালী ইউনিয়নের খোনা গ্রামের একাংশে পানি ঢুকে পড়ে। ডুবেছে কয়েকশো বিঘা জমির আমন ক্ষেত। এই অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে তারা বাঁধ মেরামত করেছেন। একই জায়গায় বারবার বাঁধ ভেঙে যাওয়ার ঠিকাদারের প্রতি ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তারা চান স্থানীয় সমাধান। বালি দেওয়ার কথা 3 বোর্ড বালি দিইনি, আজকে আমাকে এই শুধু এই যে দুর্নীতির কারণে, এই কন্ট্রাক্টরের দুর্নীতির কারণে আজকে আমাকে এই পরিস্থিতি। আমরা রাত্রিও আটকাতে পারিনি, এখনো আটকাতে পারিনি। আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ইসরায়েলের ভূখণ্ডে 30টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে। সীমান্তবর্তী সামরিক ঘাঁটি ছাড়াও যে আঘাত হানে গ্যালিলি অঞ্চলে
ক্ষতিগ্রস্ত হয় নেতানিয়াহু বাহিনীর একটি হেডকোয়ার্টার। গোলাবর্ষণ হয় হাদাব ইয়ারুন এবং সামরিক স্থাপনায়। এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। এর আগেও শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জবাবে পাল্টা হামলা করে হিজবুল্লাহ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস ট্রাক সংঘর্ষে বাবা ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 10 জন। ভোরে সেতুর 13 নম্বর পিলারের সামনে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায় সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ঢাকা এক্সপ্রেসের একটি বাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী একটি ট্রাকে ধাক্কা দেয় বাসটি। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যায় বাসে থাকা রইসুদ্দিন, তার ছেলে শাহরিয়ার রিপু এবং আরেক যাত্রী চন্দ্রশেখর। আহত 10 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। বাসটি জব্দ করেছে পুলিশ। সেতুর মাঝপথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কয়েকজন মারা গেছে আমি সেটা জানি না, কিন্তু আমি যে পরে আসছিলাম এটাই আমি জানি। ধাক্কা লাগার পরে আমি আবার এই পাওটা ওই সিরিয়াসে বাড়ি খাইল। বাড়ি খাওয়ার পরে আমি তাকে সামনে রাখা দেখি, সামনে দেন দরজা মজা যা ছিল লোকজন ছিল সবাই আহত। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে, রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড় বৃষ্টি ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। দর্শক, শাহবাগে এই মুহূর্তে কথা বলছেন সমন্বয়ক রাসেল আল মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটা প্রতিনিধি টিম আমরা আসিফ নজরুল স্যার বরাবর যাব। আর আপনারা এখানে যারা আছেন, না আমরা যেহেতু অহিংস আন্দোলনে বিশ্বাসী, আমরা এখানে আমাদের বার্তা একটা, এই মঞ্চ থেকে যে ঘোষণাটা আসছে এটাই চূড়ান্ত ঘোষণা। এর বাইরে কোনো, আমরা সাংবাদিক ভাইদেরকে আহ্বান করব, এর বাইরে কোনো কিছু আপনারা কর্ণপাত করবেন না। সো আমরা যেটা বলছি, আমরা সবার স্বার্থে বলছি, রাষ্ট্রের স্বার্থে বলছি, আমাদের দাবি আদায়ের স্বার্থে বলছি। আমাদের যে আন্দোলন এখানে চলমান থাকবে। আমাদের একটা টিম আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে এখন যাব। আমরা গিয়ে আসা আগ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। ধন্যবাদ। এবং সবাই শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে আপনারা এখানে অবস্থান করবেন। কোনো ধরনের বিশৃঙ্খল যদি কেউ আচরণ করে, আপনারা তাকে বুঝিয়ে তাকে এখান থেকে সরিয়ে দিবেন। রাজশাহীতে পরীক্ষার দাবিতে প্রতীকী বিষপান কর্মসূচি পালন করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সাহেব বাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহী মেডিকেলের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় 11 জন অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। শিক্ষার্থীরা জানান, বিএসসি ইন নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে তা পিছিয়েছে। এতে অনিশ্চয়তায় পড়ে 23টি কলেজের প্রায় 3000 শিক্ষার্থীর ভবিষ্যৎ। পিরোজপুরে 13টি হরিণের 147 কেজি মাংস সহ 2 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার গভীর রাতে উপজেলার সোহাগদল গ্রাম এবং কফরার পৃথক অভিযান চালায় পুলিশ এবং সেনাবাহিনী। এ সময় হরিণের মাংস সহ তাদেরকে গ্রেফতার দেখানো হয়। আটককৃতরা হলেন হারুন মোল্লা ও আবু কালাম। নোসারাবাদ থানার উপপরিদর্শক জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সোহাগদল গ্রামের 7 নং ওয়ার্ড থেকে একটি পরিত্যক্ত ঘর থেকে 48 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই রাতে গয়েশ্বরকাঠি গ্রামের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 99 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। আটক হন 2 জন ব্যক্তিও। অন্তত ভারত সফরে বাংলাদেশ দলের কোচ থাকছেন চন্দিকা হাতুড়ে সিংহে। কোচের ভাগ্যে কি আছে বিসিবি পরিষ্কার না করলেও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, অনুশীলনে যোগ দিতে ঢাকায় ফিরেছেন এই লঙ্কান। আনুষ্ঠানিকভাবে সোমবার থেকে শুরু হচ্ছে ভারত সফরের ক্যাম্প। সেই সফরে ভারতীয় একটি ধর্মীয় সংগঠন ম্যাচ পণ্ড করার হুমকি দিলেও চিন্তিত নন বিসিবির দাবি পরিচালকের।
শনিবার মিরপুরের হোম অফ ক্রিকেট ছিল একেবারেই সরগরম। বিসিবিতে একের পর এক সভা করেছেন প্রেসিডেন্ট ফারুক আহমেদ, আর মাঠে ভারত সফরের জন্য প্রস্তুত হয়েছেন নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজ, সৌম্যরা। তবে মূল স্কোয়াড নিয়ে দলের অনুশীলন শুরু হবে সোমবার থেকে। রোববার ঐচ্ছিক সেশনেও আসতে পারেন পাকিস্তান সফরে থাকা বেশ কিছু ক্রিকেটার। ভারত সফরের দল ঘোষণা করা হবে 2-1 দিনের মধ্যেই। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মতো যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। আমি শিওর যে দিন 2-1-এর মধ্যে হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো দল দিবে। এদিকে ফারুক আহমেদ বিসিবি সভাপতি হবার পর থেকেই গুঞ্জন চাকরি হারাতে যাচ্ছেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। কিন্তু পাকিস্তানের দলের দুর্দান্ত পারফরমেন্স আর ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদলাতে পারে বোর্ড। এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অন্তত ভারত সফরে যাচ্ছেন চান্দিকা তা এক প্রকার নিশ্চিত। ইতিমধ্যেই ভিসা হয়ে গেছে এই লঙ্কানের 2-1 দিনের মধ্যেই আবারও ফিরছেন ঢাকায় অনুশীলনে যোগ দিতে। হেড কোচ আসবেন, এখানেই আসবেন। পাকিস্তান সফরে ভালো পারফরমেন্সের পর ভারত সিরিজে প্রত্যাশা বেড়েছে অনেকটাই। তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় প্রত্যাশার পারদটা খুব বেশি উপরে তোলার সুযোগ নেই। কিন্তু জয় পরাজয়ের হিসেব বাদ দিয়েই বিসিবি চায় ধারাবাহিকতা। সবকিছু ঠিক থাকলে 15 সেপ্টেম্বর চেন্নাইয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ইংল্যান্ড থেকে দলের সাথে যোগ দেবেন সাকিব। ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এদিকে বাংলাদেশ দলের ভারত সফর বাতিল করার দাবি জানিয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি ধর্মীয় সংগঠন। প্রয়োজনে ম্যাচ পণ্ড করার হুমকিও দেয়া হয়েছে। তবে এই বিষয় নিয়ে চিন্তিত নয় বিসিবি। সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 7 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটি। সকালে তাদের কার্যালয়ের সামনে ছিল এই আয়োজন। ক্ষতিগ্রস্ত প্রায় 1000 পরিবারকে চাল, ডাল, তেল, লবণ সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। বিতরণ কর্মসূচিতে সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল উপস্থিত ছিলেন। এ সময় জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলেন বক্তারা। সেই সাথে বন্যার্থদের জন্য রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। মহাপরিচালক সহ স্বাস্থ্য অধিদপ্তরের এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের যারা বিগত সরকারের আমলে অনৈতিকভাবে নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্যাপ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ছিল সংগঠনটির সংবাদ সম্মেলন। তাতে আন্দোলনে আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে যারা অস্বীকৃতি জানিয়েছেন তাদের তালিকা তৈরির দাবি জানানো হয়। বিএমডিসির রেজিস্ট্রেশনে বাতিল, ফ্যাসিবাদের দোসর সব চিকিৎসক কর্মকর্তাদের অব্যাহতি এবং শাস্তি নিশ্চিতের দাবি তোলেন ড্যাপ এবং পাশাপাশি বৈষম্যের শিকার চিকিৎসক কর্মচারীদের পদোন্নতির কথা জানান বক্তারা। গত 16 বছর স্বাস্থ্য খাতে যত দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ এবং দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানায় সংগঠনটি। দুদকের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলছে আলোকচিত্র প্রদর্শনী, যার শিরোনাম বুক পেতেছি গুলিকর। রাজধানীর পান্থপথে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের পরিবার এবং উদ্বোধনে অংশ নেন ছাত্র জনতার আন্দোলনে আহত এবং গুলিবিদ্ধ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সঞ্চালনায় ছিলেন গবেষক এবং সাংবাদিক সাইদিয়া গুলরক। এই আয়োজনে 41 জন ফটোগ্রাফারের 115টি আলোকচিত্র এবং 9টি ভিডিও প্রদর্শিত হচ্ছে, যেগুলো গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে ধারণ করা হয়েছে। আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত এই আয়োজন থাকবে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।